শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি। রাজধানী ৩০০ ফুট সড়কের নামপাড়ায় প্রায় প্রস্তুত মঞ্চ। বাকি কাজগুলো এগুচ্ছে দ্রুত বেগে। দলের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে অর্ধকোটি মানুষ। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছাতে 10টি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার সকালে ৩০০ ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া, তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। ঠিক দুপুরবেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা। সারা দেশ থেকে কেউ বাসে, কেউ ট্রেনে বা লঞ্চে আগেভাগে এসে পড়ছেন। উদ্দেশ্য একটি, তারেক রহমানকে এক নজর দেখা। আগামীতে বাংলাদেশের পট ভূমিকা চেঞ্জ করা হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। আমরা সবাই একত্রিত হতে পারছি, তারেক রহমানকে সচক্ষে দেখবো সরাসরি, এটাই আমাদের কাছে বড় আনন্দের বিষয়। দেশের আনাচে কানাচে থেকে চলে আসছে এই মহেন্দ্রক্ষণকে দেখবার জন্য, একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। 25 তারিখে এই পুরো বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরে জনসমুদ্র নামবে বলে আমরা বিশ্বাস করি। 300 ফিটে এয়ারপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশে 18 কোটি মানুষ 25 তারিখে অপেক্ষায় আছে। রোদের তেজ যখন কমে আসে, মানুষের ভিড় তখন আরও বাড়ে। একদিন আগে এই মঞ্চের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি। আমরা সবাই অপেক্ষা করছি, দেশবাসীর কাছে আহ্বান করব, আমরা সবাই সুশৃঙ্খলভাবে ঢাকায় আসব এবং সুশৃঙ্খলভাবে যাব। ওনার নেতৃত্বে আমরা নির্বাচন করব এবং ওনার নেতৃত্বে আল্লাহ যদি রহমত করে জনগণ আমাদেরকে ভোট দেয়, আগামী নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ওনার নেতৃত্বে আমরা রাষ্ট্র সরকার গঠন করব। বাংলাদেশের জনগণের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা, আমাদের খুশির কোনো সীমা নেই। ওনার যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আসতেছে এবং আমরা ওনাকে সহযোগিতা করার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। বিএনপি জানিয়েছে, ঢাকায় পৌঁছে ৩০০ ফিটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন দিল বিএনপি। এতে সারা দেশে অন্যান্য আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবেন জমিয়তের নেতাকর্মীরা। থাকবে না খেজুর গাছ মনোনীত কোনো প্রার্থী। শরিকদের দেওয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তের আমির বলেছেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশের কল্যাণে পরীক্ষিত ও আস্থাশীল হওয়ায় সমঝোতার এই সিদ্ধান্ত। আসন 4টি হল জমিয়তের আমির উবায়দুল্লাহ ফারুকের সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি নীলফামারী 1, জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া 2 এবং মনির হোসেন কাশিমি নারায়ণগঞ্জ 4। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রেখেছে। কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে দল দুটির নেতারা বলছেন, ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ করছে না তারা। বিএনপি মহাসচিব বলেন, মব করে পত্রিকা অফিস আগুনে পুড়িয়ে দিয়ে গণতন্ত্র কায়েম হয় না। সংলাপে আওয়ামী লীগের জন্য রিকনসিলিয়েশন কমিশন গঠনের পক্ষে মত দেন এনসিপি আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। বহুকাঙ্ক্ষিত এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কি, এ নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টারের আয়োজনে ইলেকশন ডায়ালগ। মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বাম জোটের শীর্ষ নেতারা। শেষ করতে চাই, সে কারণেই এই কৌশল।
নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দলগুলো কি করবে এর প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। আমরা যদি জনগণের আস্থা নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে যেতে পারি, অর্থনীতি আমরা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারবো যে জায়গায় জনগণ অন্তত স্বস্তিতে থাকবে। আমরা যে বাংলাদেশ চাই, অর্থনীতি মুক্তি, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা। পুলিশ, ব্যুরোক্রেসি সব জায়গায় যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে পারি। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিক্স, পলিটিক্যাল পাওয়ার, ইভেন দ্য স্টেট অ্যাপারেটাস। সংলাপে জুলাই শহীদ পরিবারের একজন আওয়ামী লীগ নেতাকর্মীদের বড় দলগুলোতে যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাব দেন নেতারা। একটা দুইটা ক্ষেত্রে হতে পারে, আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাফসি এখন আমাদের আসেনি। এটা তো প্রশ্নই ওঠে না। এত রক্ত, এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব, দেবিদ্বার। সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটি নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছে না। এ নিয়ে নানা আলোচনার মীমাংসা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক। এখন সোসাইটিতে যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করেছে বা গণহত্যায় বা সন্ত্রাসে জড়িত ছিল না, তাদেরকে তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার যে থাকতে পারে, যে কোনো দলে জয়েন করতে পারে, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এবং সেই ডিফারেন্সিয়েটটা আমাদের করা উচিত ছিল যে ফ্যাসিস্ট যে কোনো দলকে সমর্থন করাটা নৈতিকভাবে অপরাধ, কিন্তু তারা ক্ষমা চেয়ে সমাজে রিহেবিলিটেট হইতে পারে। রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে আমরা এটা করার পক্ষে, কারণ এটা যদি না হয় আওয়ামী লীগের এই কোশ্চেনটা বারবার আসবে এবং এটা আমাদেরকে ভোগাতে হবে। ফ্যাসিবাদ পুনরাবির্ভাব ঠেকাইতে হলে আসল কাজ হলো ফ্যাসিবাদী চিন্তাধারা এবং সিস্টেম যেটা থেকে জন্ম নেয় সেইটাকে নির্মূল করতে। বিএনপি মহাসচিব এ সময় বলেন, গণতন্ত্র দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মপ করে তা আদায় করা যায় না। আমি আপনার আমি আপনার মপ তৈরি করে আপনাকে মেনে দিলাম, যে লিস্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। আমরা সবাই পরস্পরকে এইভাবে আপনার ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারবো। নির্বাচনী এই সংলাপে র‍্যাব বিলুপ্ত, নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের নিরাপত্তা, শ্রম আইন, গণমাধ্যমের স্বাধীনতা ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়। নেতারা জোর দেন রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি, এই অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন। আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশের আইজি, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। এ সময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ ও সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিসি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন ভেঙে যাবে কিন্তু মচকাবে না। এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বাহিনী সক্ষম। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বলা হচ্ছে, আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। গুম ও নির্যাতনের আরেক মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনা, তারিক সিদ্দিক, 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের। মঙ্গলবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিন গ্রেফতার 10 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিদের র্যাব নাকি সেনা কর্মকর্তা হিসেবে বিচার হচ্ছে, এমন প্রশ্নে আদালতে আসামি পক্ষ প্রসিকিউশনের মধ্যে তৈরি হয় বিতর্ক। এ সময় এজলাসে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই মামলায় আগামী বছরের
21 জানুয়ারি হবে সাক্ষ্য গ্রহণ। এদিকে শতাধিক গুম ও হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ও ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে, এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি, সব খবরে ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। সব খবর দেখছেন। ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে দফায় দফায় বিক্ষোভ করেছে দেশটির বেশ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার সকাল থেকে এসব সংগঠনের কর্মসূচি ঘিরে চাপা উত্তেজনা দেখা দেয় রাজধানী দিল্লিতে। এই পরিস্থিতিতে শহর জুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশ ব্যারিকেড বসানো হয়। এক পর্যায়ে সে ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে দিল্লি পুলিশ। কট্টর হিন্দু সংগঠনগুলোর পাশাপাশি বেশ কিছু বামপন্থী সংগঠন প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। নিরাপত্তা শঙ্কায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলা, শিলিগুড়ি ও দিল্লির মিশন থেকে ভিসা প্রদান পরিষেবা বন্ধ করেছে বাংলাদেশ সরকার। ভারতে বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সরকার। দিল্লি সহ বিভিন্ন স্থানে উগ্র হিন্দুত্ববাদীদের পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব নিয়ে উদ্বেগের পাশাপাশি দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের কঠোর বার্তা দেয় বাংলাদেশ। এসব সংকটের কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তা না হলে চরমপন্থীরা এর সুযোগ নিতে পারে। এক্ষেত্রে প্রতিবেশী ভারতের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলেও মত তাদের। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। ভারতের মতো বৃহৎ প্রতিবেশী দেশের সাথে তিক্ততার সম্পর্ক চায় না অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা নিজেও বর্তমান সম্পর্ক উন্নয়নে নানা মাধ্যমে কথা বলছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ভারত বিরোধী যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তা রাজনৈতিক। আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়, এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের। ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে ভারতের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ, আমি তো চিনি ওকে। সে বলেন, না স্যার, আমরা উই আর ট্রাইং হার্ড। ইসি এখনো আমন্ত্রণ না জানালেও নির্বাচনে যেতে চায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ, এমন মন্তব্য করেন এনডিএফ এর চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে রাজধানীর বনানীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, জাতীয় পার্টি নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাসী। এ সময় সরকারের প্রতি এনডিএফ এর বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের উস্কানিতেই মব হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মব কালচার বন্ধ না হলে দেশ ধ্বংসের পথে যাবে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও এনডিএফ এর এই শীর্ষ নেতা। আনিসুল ইসলাম মাহমুদ সহ নির্বাচন উপলক্ষে জোটভুক্ত নেতারা আরও বলেন, নির্বাচন বয়কটের কথা বলছে না তারা। এ সময় ভয়ের পরিবেশ দূর করে নির্বাচনের সঠিক পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। আমাদেরকে কেউ বলেনি, তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কি মনে করে ইলেকশন কমিশনের চেয়ারম্যান সবাই ডাকছে, আমার মুখটা না কেন রাস্তাঘাটে চলবেন না? যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্রের সাথে তো যুদ্ধ হয়ে যাবে, এতে কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে কিনা? নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 5 জন।
আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল সুখচর ইউনিয়নের মেম্বার মনির গ্রুপের সাথে স্থানীয় প্রভাবশালী শামসু গ্রুপের। এরই জেরে সকাল থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দিনভর থেমে থেমে চলে সংঘাত, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এটা মূলত চরাঞ্চলের জমি নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 5 জনের মরদেহ এবং উদ্ধার হয়েছে। 1 জনের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে আছে, আর 4 জনের মরদেহ এই মুহূর্তে আমাদের পুলিশ হাতিয়া থানা পুলিশ উদ্ধার করে হাতিয়া থানার দিকে নিয়ে আসতেছে। আর 1 জন আহত আছে, তাকে চিকিৎসার জন্য হাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নেত্রকোনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা মডেল থানা পরিদর্শক চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় হেলাল উদ্দিনকে তার স্ত্রী বেদেনা আক্তার সহ 3 জন মিলে হত্যা করে। নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার নারিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। এর আগে নিহতের ভাই সোমবার দুপুরে কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ নিহতের স্ত্রী বেদেনাকে আটক করে আমলি আদালতে হাজির করে। সেখানে নিহতের স্ত্রী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে বিকৃত করছে ও হালকাভাবে দেখার চেষ্টা করছে, তারা জাতির সার্বভৌমত্ব ও ঐতিহ্যের শত্রু। মুক্তিযোদ্ধাদের নিয়ে এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করা চলবে না। মঙ্গলবার মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ আল সাইফ। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা AK খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। এরপর সশস্ত্র বাহিনীর 50 জন বীর মুক্তিযোদ্ধার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এ সময় তারা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে সিনিয়র সামরিক কর্মকর্তা ও এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুরে গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদনে ফিরেছে উপমহাদেশের বৃহত্তম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। বিষয়টি নিশ্চিত করেন কারখানার মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন। মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ির তারাকান্দিতে অবস্থিত কারখানাটি উৎপাদনে ফিরে কারখানা কর্তৃপক্ষ জানায় 2024 সালের জানুয়ারিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে BCIC। প্রায় 23 মাস পর চলতি বছরের নভেম্বরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় গ্যাস সংযোগ দেয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে উৎপাদন শুরু করে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। মঙ্গলবার তারাকান্দায় নিহতের বাড়িতে যান উপদেষ্টা। এ সময় তার পরিবারের খোঁজ খবর নেন তিনি। বলেন, সরকার দীপুর পরিবারের পাশে রয়েছে, তাদের দেখভালের দায়িত্ব নিয়েছে। উপদেষ্টা আরও বলেন, কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী অস্থিরতা উস্কে দেওয়ার ও বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান CR আবরার। কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার রাখে না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা এবং দায় নির্ধারণ করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশু কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঘিওর সরকারি কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলাম। বেসরকারি সংস্থা DRRA প্রতিবন্ধী শিশু কিশোরদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রতিবন্ধকতার ধরন ও বয়স অনুযায়ী সাজানো হয় 32টি ইভেন্ট। পরে বিজয়ীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়। নরসিংদীর শিবপুরে যমুনা ইলেকট্রনিক্সের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সিজন 1 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গিলাবেরের হাজী আবু সাইদ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নেয় সিরাজনগর ফুটবল একাডেমি ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ম্যাচের ট্রাই ব্রেকারে 1-0 গোলে বিজয়ী এবং সিরাজনগর ফুটবল একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের বিক্রয় ও বিপণন শাখার পরিচালক সাখাওয়াত হোসেন। খেলা শেষে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল ও রানার্স আপ দলকে যমুনা ইলেকট্রনিক্সের ফ্রিজ উপহার দেওয়া হয়। দর্শক, শেষ করছি সব খবরের আয়োজন এখনকার মতো। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।